কে কোথায় আছো? রক্ষে করো। মহেন্দা, ওরা যে সব সামনে দাঁড়িয়ে, আমরা যাবো কি করে? মানে যদি না দাদা ভাই, আমি থাকতে মারবে না। ওরা ঠ্যাঙ্গারি কিনা আমাদের দেখলেই পালাবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন বাঙালি লেখক, ঔপন্যাসিক ও গল্পকার। বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার জন্য তিনি অপরাজেয় কথাশিল্পী নামে খ্যাত। তারই এক অমর কীর্তি বছর 50 পূর্বের একটা কাহিনী, যা শ্রুতি নাটকে রূপান্তর করেছে গপ্প আর যুক্তিতক্ক। তাহলে শুরু করা যাক। ঠ্যাঙাড়ের কথা শুনেছে অনেকে, এবং আমাদের মতো যারা বুড়ো তারা দেখেছেও অনেকে। 50-60 বছর আগেও পশ্চিম বাংলায়, অর্থাৎ হুগলি, বর্ধমান প্রভৃতি জেলায় এদের উপদ্রব ছিল খুব বেশি। তারও আগে, অর্থাৎ ঠাকুরমাদের যুগে শুনেছি লোক চলাচলের প্রায় কোনো পথই সন্ধ্যার পরে পথিকের পক্ষে নিরাপদ ছিল না। এই দুর্বৃত্তরা ছিল যেমন লোভী তেমনি নির্দয়। দল বেঁধে পথের ধারে ঝোপে ঝাড়ে লুকিয়ে থাকত। হাতে থাকত বড় বড় লাঠি এবং কাঁচা বাঁশের ভারী ছোট ছোট খেঁটে। তাকেও বলতো পাবড়া। পথিক চলে গেলে তার পা লক্ষ্য করে পিছন থেকে ছুঁড়ে মারত সেই পাবড়া। অব্যর্থতার সন্ধান। অতর্কিতে পায়ে চোট খেয়ে সে যখন পথের উপর মুখ থুবড়ে পড়ত, তখন সকলে ছুটে এসে দুমদাম করে লাঠি মেরে তার জীবন শেষ করত। এর ভাব চিন্তা বাজবিচার নেই। এদের হাতে প্রাণ দিয়েছে এমন অনেক লোককে আমি নিজের চোখেই দেখেছি। ছেলেবেলায় আবার মাছ ধরার বাতিক ছিল খুব বেশি। অবশ্য মস্ত ব্যাপার নয়, পুঁটি, চেলা প্রভৃতি ছোট ছোট মাছ। ফোন না হতেই ছিপ হাতে নদীতে গিয়ে হাজির হতাম। আমাদের গ্রামের প্রান্তে হাজা মজা ক্ষুদ্র নদী। কোথাও কোমরের বেশি জল নেই, সমস্তই শৈবালে সমাচ্ছন্ন। তার মাঝে মাঝে যেখানে একটু ফাঁক, সেখানেই এইসব ছোট ছোট মাছ খেলা করে বেড়াতো। বড়শিতে টোপ গেঁথে সেইগুলি ধরার ছিল আমাদের বড় আনন্দ। একলা নদীর তীরে মাছের সন্ধানে ঘুরতে ঘুরতে কতদিন দেখেছি কাদায় শ্যাওলায় মাখামাখি মানুষের মৃতদেহ। কোনোটার মাথা থেকে হয়তো তখনও রক্ত ঝরে জলটা রাঙা হয়ে আছে। নদীর দুই তীরেই ঘন বন জঙ্গল। কি জানি কোথাকার মানুষ কোথা থেকে ঠ্যাঙাড়েরা মেরে এনে এই জনবিরল নদীর পাকে পুঁতে দিত। এর জন্য কখনো দেখিনি পুলিশ আসতে, কখনো দেখিনি গ্রামের কেউ গিয়ে থানায় খবর দিয়ে এসেছে। এ ঝঞ্ঝাট কে করে? পুলিশ ঘাটাতে নেই, তার ত্রিসীমানার মধ্যে যাওয়া বিপজ্জনক। বাঘের মুখে পড়েও দৈবাত বাঁচা যায়, কিন্তু ওদের হাতে কদাচ নয়। কাজেই এই দৃশ্য কারো চোখে পড়ত, সে চোখ ফিরিয়ে নিঃশব্দে অন্যত্র সরে যেত। তারপরে রাত্রি এলে শিয়ালের দল বেরিয়ে মহা সমারোহে ভোজনাদি শেষ করে নদীর জলে আঁচিয়ে মুখ ধুয়ে ঘরে ফিরে যেত। মরার চিহ্ন মাত্র থাকতো না। একদিন আমার নিজেরও হয়তো ওই দশাই ঘটত, কিন্তু ঘটতে পেলে না। সেই গল্পটা বলি। আমার বয়স তখন বছর 12। সকালে ছুটির দিনে ঘরের মধ্যে লুকিয়ে বসে ঘুড়ি তৈরি করছি। কানে গেল ও পাড়া নয়ন বাগদির গলা। সে আমার ঠাকুরমাকে বলছে, গোটা 5 টাকা দাও না দিদি ঠাকুরন, তোমার নাতিকে দুধ খাইয়ে শোধ দেব। হঠাৎ টাকার কি দরকার হলো নয়ন?
একটি ভালো গরু আনবো দিদি। বসন্তপুরে পিসিমার বাড়ি পিস্তুত ভাই বলে পাঠিয়েছে 4-5টি গরু সে রাখতে পারছে না, আমাকে একটি দেবে। কিছু নেবে না জানি, তবু গোটা 5 টাকা সঙ্গে রাখা ভালো। ঠাকুরমা আর কিছু না বলে 5টা টাকা এনে তার হাতে দিলেন। সে প্রণাম করে চলে গেল। আমি শুনেছিলাম বসন্তপুরে ভালো ছিপ পাওয়া যায়, সুতরাং নিঃশব্দে তার সঙ্গ নিলাম। মাইল 2 কাঁচা পথ পেরিয়ে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে বসন্তপুর যেতে হয়। মাইলখানে গিয়ে কি জানি কেন হঠাৎ পিছনে চেয়ে নয়ন দেখে আমি। ভয়ানক রাগ করলে, তুই কেন আমার পিছে? যা যা, বাড়ি যা, আমি তোর জন্য 10খানা ছিপ কেটে আনবো। তবু কোনো মতে আমি ফিরে যেতে রাজি হলাম না। অনেক কাকতি মিনতি করলাম, কিন্তু সে শুনলে না। আমাকে ধরে জোর করে বাড়িতে ফিরিয়ে নিয়ে এলো। কান্নাকাটিতে ঠাকুরমা একটু নরম হলেন, কিন্তু নয়নচাঁদ কিছুতে সম্মত হলো না। দিদি, যেতে আসতে কোষ আষ্টেক পথ বই নয়। জ্যোৎস্না রাত স্বাচ্ছন্দ্যে নিয়ে যেতে পারতাম, কিন্তু পথটাও ভালো নয়, ভয় আছে। বেলাবেলি যদি ফিরতে না পারি, তখন একলা গরু সামলাবো না ছেলে সামলাবো না নিজেকে সামলাবো? কি করব বলতো দিদি? পথে ভয়টা যে কি তা এ অঞ্চলে সবাই জানে। ঠাকুরমা একেবারে বেঁকে দাঁড়ালেন। না, কখনো না। যদি পালিয়ে যাস, তোর স্কুলের মাস্টার মশাইকে চিঠি লিখে পাঠাবো, তিনি 50 ঘা বেদ দেবেন। নিরুপায় হয়ে আমি তখন অন্য ফোন দিয়ে হাঁটলাম। নয়ন চলে গেলে পুকুরে নিয়ে আসি বলে তেল মেখে গামছা নিয়ে বেরিয়ে পড়লাম। নদীর ধারে ধারে বন জঙ্গল ও আম কাঁঠাল বাগানের ভেতর দিয়ে মাইল 2-2.5 ছুটতে ছুটতে যেখানটায় আমাদের কাঁচা রাস্তা এসে পাকা রাস্তায় মিলেছে, সেইখানটায় এসে দাঁড়িয়ে রইলাম। মিনিট 10 পরে দেখি নয়ন আসছে। সে আমাকে দেখে প্রথমটা খুব বকলে, তারপর আমি কি করে এসেছি শুনে হেসে ফেললে। চলো ঠাকুর, যা অদৃষ্টে আছে তাই হবে। এত দূর এসে তো আর ফিরতে পারিনি। নয়নদা সাতগার একটা দোকান থেকে মুড়ি মুরগি বাতাসা কিনে আমার কোঁচা খুঁটে বেঁধে দিলে। খেতে খেতে প্রায় দুপুরবেলা দুজনে বসন্তপুরে এসে ওর পিসির বাড়িতে পৌঁছলাম। পিসির অবস্থা সচ্ছল। বাড়ির নিচেই কুন্তি নদী, ছোট কিন্তু জল আছে, জোয়ার ভাটা খেলে। স্নান করে এলাম। ওদের বড় বউ কলা পাতায় চিড়ে গুড় দুধ কলা দিয়ে ফলারের জোগাড় করে দিলে। খাওয়া হলে নয়নের পিসি বললে, ছেলে মানুষ 4-5 কোষ পথ হেঁটে এসেছে, আবার যেতে হবে। এখন শুয়ে একটু ঘুমুক, তারপরে বেলা পড়লে যাবে। আমার ছোট ছেলে ওর জন্য ছিপ কেটে আনতে গেল। নয়ন আর আমি দুজনেই পথ হেঁটে এমনই ক্লান্ত হয়েছিলাম যে আমাদের ঘুম যখন ভাঙলো তখন 4টে বেজে গেছে। বেলার দিকে চেয়ে নয়নদা একটু চিন্তিত হলো, কিন্তু মুখে কিছু বললে না। মিনিট 10 মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম। যাবার সময় সে প্রণামী বলে পিসিকে টাকা 5টা দিতে গেল, কিন্তু তিনি নিলেন না, ফিরিয়ে দিলেন। তোর ছেলে মেয়েদের বাতাসা কিনে দিস। আমার কাঁধে ছিপের তারা। নয়নের বাঁ হাতে গরুর দড়ি, ডান হাতে 4 হাত লম্বা বাঁশের লাঠি। কিন্তু গরু নিয়ে দ্রুত চলা যায় না। কোষ 2 না যেতেই সন্ধ্যা উতরে আকাশে চাঁদ দেখা দিলে। রাস্তার দুধারেই বড় বড় অশ্বত্থ, বট আর পাকুড় গাছ ডালে ডালে মাথায় মাথায় ঠেকে এক হয়ে আছে। পথ অন্ধকার, শুধু কেবল পাতার ফাঁকে ফাঁকে জ্যোৎস্নার ম্লান আলো স্থানে স্থানে পথের উপর এসে পড়েছে। নয়ন বললে, দাদা ভাই, তুমি আমার বাঁদিকে এসে তোমার বাঁ হাতে গরুর দড়িটা ধরো, আমি থাকি তোমার ডাইনে। কেন নয়নদা? না, এমনি, চলো যাই। আমি ছেলে মানুষ হলেও বুঝতে পারলাম নয়নদার কণ্ঠস্বরে উদ্বেগ পরিপূর্ণ।
ক্রমশ পাকা রাস্তা ছেড়ে আমরা কাঁচা রাস্তায় এসে পড়লাম। দুপাশের বন জঙ্গল আরো ঘন হয়ে এলো। বহু প্রাচীন সুবৃহৎ পাকুড় গাছের সারি মাথার উপরে পাতার অবিচ্ছিন্ন আবরণে কোথাও ফাঁক রাখিনি যে একটু চাঁদের আলো পড়ে। সন্ধ্যার কৃষাণ বালকেরা এই পথে গরুর পাল বাড়ি নিয়ে গেছে, তাদের খুরের ধুলো এখনো নাকে মুখে ঢুকছে। এমনই সময়ে সম্মুখে হাত 50-60 দূরে বিদীর্ণ কণ্ঠের ডাক এলো, বাবা গো, মেরে ফেললো গো, কে কোথায় আছো, রক্ষে করো। সঙ্গে সঙ্গে লাঠির ধূপধাপ ধুমধাম শব্দ, তারপরে সমস্ত নীরব। যা, শেষ হয়ে গেল। কি শেষ হল নয়নদা? একটা মানুষ। চলো দাদা ভাই, আমরা একটু সাবধানে যাই। গরু বায়ে, নয়নদা ডাইনে, আমি উভয়ের মাঝখানে। ছেলেবেলা থেকে শুনে আসছি, দেখেও আসছি মাঝে মাঝে, সুতরাং বালক হলেও বুঝলাম সমস্ত। কে কোথায় আছো, রক্ষে করো। নয়নদা, ওরা যে সব সামনে দাঁড়িয়ে, আমরা যাবো কি করে? মানে যদি না দাদা ভাই, আমি থাকতে মারবে না। ওরা ঠ্যাঙ্গারি কিনা, আমাদের দেখলেই পালাবে। ওরা ভারী ভীতু। গরু, আমি ও নয়নচাঁদ তিনজনে ধীরে ধীরে এগোতে লাগলাম। ভয়ে আমার পা কাঁপছে, নিঃশ্বাস ফেলতে পারিনি এমন অবস্থা। গাছের ছায়া আর ধুলোর আধারে এতক্ষণ দেখা যায়নি কিছুই। 15-20 হাত এগিয়ে আসতেই চোখে পড়ল জন 5-6 লোক যেন ছুটে গিয়ে পাকুড় গাছের আড়ালে লুকুলো। নয়নদা হঠাৎ দাঁড়িয়ে পড়ে হাঁক দিলে, সে কি ভয়ানক গলা! খবরদার বলছি তোদের, বামনের ছেলে সঙ্গে আছে। পাবদা ছুঁড়ে মারলে তোদের একটাকেও জ্যান্ত রাখবো না, এই সাবধান করে দিলাম। কেউ জবাব দিলে না। আমরা আরো খানিকটা এগিয়ে এসে দেখি একটা লোক উপর হয়ে রাস্তার ধুলোয় পড়ে, অল্প অল্প চাঁদের আলো তার গায়ে লেগেছে। নয়নদা ঝুঁকে দেখে হায় হায় করে উঠল। তার নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে রক্ত ঝরে পড়ছে। শুধু পা দুটো তখনও থরথর করে কাঁপছে। কাঁধের ভিক্ষের ঝুলিটি তখনও কাঁধে, কিন্তু চালগুলি ছড়িয়ে পড়েছে ধুলোয়। হাতের একতারাটি লাঠির ঘায়ে ভেঙে চুরে খানিকটা দূরে ছিটকে পড়ে আছে। নয়নদা সোজা হয়ে উঠে দাঁড়ালো। ওরে নারকী, নরকের কীট! তোরা মিছি মিছি একজন বৈষ্ণবের প্রাণ নিলি, এ তোরা করেছিস কি? তার ক্ষণের পূর্বে ভীষণ কণ্ঠ সহসা যেন বেদনায় ভরে গেল, কিন্তু ওদিক থেকে সাড়া এলো না। নয়নের দুঃখের প্রধান হেতু সে নিজে পরম বৈষ্ণব। তার গলায় মোটা মোটা তুলসীর মালা, নাকে তিলক, সর্বাঙ্গে নানাবিধ ছাপছোপ। বাড়িতে তার একটি ছোট ঠাকুর ঘর আছে, সেখানে মহাপ্রভুর শ্রীপদ প্রতিষ্ঠিত। সহস্রবার ইষ্টনাম জপ না করে সে জল গ্রহণ করে না। ছেলেবেলায় পাঠশালায় বর্ণ পরিচয় হয়েছিল, এখন নিজের চেষ্টায় বড় অক্ষরে ছাপা বই অনায়াসে পড়তে পারে। প্রদীপের আলোকে ঠাকুর ঘরে বসে বটতলার প্রকাশিত বৈষ্ণব ধর্মগ্রন্থ প্রত্যহ অনেক রাত্রি পর্যন্ত সে সুর করে পড়ে। মাংস সে খায় না, সংকল্প আছে ভবিষ্যতে একদিন মাছ পর্যন্ত ছেড়ে দেবে। তার বৈষ্ণব হবার ছোট্ট একটু ইতিহাস আছে, এখানে সেটুকু বলে রাখি। এখন তার বয়স 40-এর কাছে, কিন্তু যখন 25-30 ছিল তখন ডাকাতির মামলায় জড়িয়ে সে একবার বছরখানেক হাজত বাস করে। ঠাকুরমার এক পিস্তত ভাই ছিলেন জেলার বড় উকিল, তাকে দিয়ে বহু তদবির ও অর্থ ব্যয় করে ঠাকুরমা ওকে খালাস করে। হাজত থেকে বেরিয়ে সে সোজা নবদ্বীপ চলে যায় এবং তথায় কোনো এক গোস্বামীর কাছে দীক্ষা নিয়ে মাথা মুড়িয়ে তুলসীর মালা ধারণ করে এসে দেশে ফিরে আসে।
সেদিন থেকে সে গোড়া বৈষ্ণব। নয়ন যখন তখন এসে আমার ঠাকুরমাকে ভূমিষ্ঠ প্রণাম করে যায়। ব্রাহ্মণের বিধবায় স্পর্শ করার অধিকার নেই। যে কোনো একটি গাছের পাতা ছিঁড়ে তার পায়ের কাছে রাখত। তিনি পায়ের বুড়ো আঙুরটি ছুঁয়ে দিলেই সেই পাতাটি সে মাথায় গলায় বারবার বুলিয়ে বলতো, দিদি ঠাকুরন, আশীর্বাদ করো, যেন এবার মরে সজ্জাত হয়ে জন্মাই, যেন হাত দিয়ে তোমার পায়ের ধুলো নিয়ে মাথায় রাখতে পারি। নয়ন, আমার আশীর্বাদে তুই এবার বামুন হয়ে জন্মাবি। অত আশা করিনি দিদি, পাপের আমার শেষ নেই। সে কথা আর কেউ না জানুক, তুমি জানো। তোমার কাছে কিছু গোপন করিনি। সব পাপ তোর ক্ষয় হয়ে গেছে নয়ন। তোর মতো ভক্তিমান ভগবত বিশ্বাসী কজন সংসারে আছে? এই পথ কখনো ছাড়িস নে রে। পরকালের ভাবনা নেই তোর। কাল দুটো প্রসাদ খেয়ে যাস নয়ন, ভুলিস নে যেন। এসব আমি নিজের চোখে কতবার দেখেছি। সুতরাং যে বৈষ্ণবে সে প্রাণপণে সেবা করে, তার হত্যায় ও যে মর্মান্তিক ক্রুদ্ধ বিচলিত হবে, তাতে বিস্ময়ের কিছু নেই বললে। নিরীহ বৈষ্ণব ভিক্ষে করে সন্ধ্যাবেলায় ঘরে ফিরছিল। ওর কাছে কি পাবি যে মেরে ফেললি বলতো? 2 ঘন্টা 4 ঘন্টার বেশি তো নয়। ইচ্ছে করে তোদেরও এমনি ঠেঙিয়ে মারি। 2 ঘন্টা 4 ঘন্টা এবার দেয় কে রে? তোর 14 পুরুষের ভাগ্যি যে এ যাত্রা বেঁচে গেলি। ধর্ম কথা শোনাতে হবে না, পালা পালা। বটেরে হারামজাদা, পালাবো তোদের ভয়ে? এতগুলো টাকার মায়া ছাড়িস নে বলে দিলাম। এই দেখ আবার হাতে 5 টাকা। পারিস সবাই একসঙ্গে এসে নিয়ে যা, কিন্তু ফের সাবধান করে দিই, আমার বাবা ঠাকুরের গায়ে যদি কুঠোর আঁচল লাগে তো তোদের সব কটাকে জম্মের মতো রাস্তায় শুয়ে রেখে তবে ঘরে যাব। শেতলার নয়ন ছাতিয়াবি, আর কেউ নয়। বলি, নাম শুনেছিস না এমনি লাঠি হাতে ভিখারি মেরে বেড়াস? হারামজাদা, শিয়াল কুকুরের বাচ্চারা। কিরে, আসবি না টাকাগুলো ট্যাকি নিয়ে ঘরে যাব? চলো দাদা, এবার ঘরে যাই। রাত হয়ে এলো। তোমার ঠাকুরমা হয়তো কত ভাবছেন। ওরা সব শিয়াল কুকুরের ছানা বইতো না, মানুষের কাছে আসবে কেন? তবে এক গাছা ছিপ হাতে তেড়ে গেলেও সবাই ছুটে পালাবে দাদাভাই। যাবতে নয়নদা? থাকবে দাদা, কাজ নেই, কামড়ে দিতে পারে। আমরা আবার পথ চলতে লাগলাম। নয়নের মুখে কথা নেই। আমার একটা প্রশ্নেরও সে হা না ছাড়া জবাব দেয় না। খানিকটা এগিয়েই একটা বড় গাছতলার অন্ধকার ছায়ায় এসে সে থমকে দাঁড়ালো। না দাদা ভাই, চোখে দেখে ছেড়ে যাওয়া যাবে না। বামুন বৈষ্ণবের প্রাণ নেওয়ার শোধ আমি দেব। কি করে শোধ দেবে নয়নদা? এক বেটাকেও কি ধরতে পারবো না? তখন দুজন মিলে তারেও ঠেঙিয়ে মারবো। ঠেঙিয়ে মারার আনন্দে আমি প্রায় আত্মহারা হয়ে উঠলাম। একটা নতুন ধরনের খেলার মতো। ওদের সম্বন্ধে কত ভয়ঙ্কর কথাই না শুনেছিলাম, কিন্তু সব নিচে। নয়নদা যেতে দিলে না, নইলে আমি তেড়ে গিয়ে নিশ্চয়ই একটাকে ধরে ফেলতে পারতাম। নয়নদা, তুমি বেশ করে এক বেটাকে ধরে থেকো, আমি একাই ছিনিয়ে মারবো। কিন্তু আমার ছিপ যদি ভেঙে যায়? ছিপের ঘায়ে মরবে না দাদা। এই এই লাঠিটা নাও, গরু নিয়ে এইখানে একটু দাঁড়াও দাদা ভাই। আমি এক্ষুনি 2-1 বেটাকে ধরে আনছি, কিন্তু চেঁচামেচি কান্নাকাটি শুনে ভয় পেও না যেন। না, ভয় কি? এই যে হাতি লাঠি রইল। নয়ন বাকি পাবড়া দুটো বগলে চেপে ধরলে। তার বড় লাঠিটা রইল ডান হাতে। তারপরে রাস্তা ছেড়ে বনের ধার ঘেঁষে হামাগুড়ি দিয়ে ফিরে চলল সেই দিকে। ঠ্যাঙাড়েরা ঠাউরে ছিল আমরা চলে গেছি। নিশ্চিন্ত হয়ে ফিরে এসে সেই মৃত ভিখারির ট্যাগ হাতড়ে ঝুলি ছেড়ে তারা খুঁজে দেখছিল কি আছে।
হঠাৎ একজনের চোখে পড়ল অনতি দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে নয়ন। সব হয়ে চেঁচিয়ে উঠল, কে দাঁড়িয়ে ওইখানে? আমি নয়ন ছাতি। অমনি দাঁড়িয়ে থাক, ছুটে পালাবি কি মরবি। কিন্তু কথা শেষ না হতেই অনেকগুলো পায়ের ছোটাছুটি শুনতে পেলাম এবং প্রায় সঙ্গে সঙ্গেই অস্ফুট আর্তস্বরে কেঁদে উঠে কে যেন হুড়মুড় করে একটা ঝোপের উপর পড়ে গেল। এই একবার তাকে পেয়েছি দাদা ভাই, আরগুলো পালালো। ওরে ধরে আনো নয়নদা, আমি টিঙিয়ে মারবো, তুমি মেরে ফেলো না যেন। না দাদা ভাই, তুমিই মেরো। আবার একটা করুণ ধ্বনি কানে এলো, বোধ করি নয়নের লাঠির খোঁচার ফল। মিনিট দুই পরে দেখি একটা লোক খোঁড়াতে খোঁড়াতে আসছে, তার পিছনে নয়ন চাঁদ। কাছে এসে হাউমাউ করে কেঁদে উঠে আমার পা জড়িয়ে ধরলে। নয়ন টান মেরে তারে তুলে দাঁড় করালে। এখন তার মূর্তি দেখে আমি ভয়ে শিউরে উঠলাম। মুখে তার কালি মাখানো, তাতে সাদা সাদা চুনের ফোঁটা দেওয়া, যেমন রোগা তেমনি লম্বা, পরনে শতচ্ছিন্ন ন্যাকড়া। তখনও কাঁদছিল। তার গালে নয়ন প্রচণ্ড এক চড় মেরে বললে, চুপ কর হারামজাদা, যা জিজ্ঞেস করি সত্যি জবাব দে। কজন ছিলি, তাদের কি নাম, কোথায় ঘর বল। লোকটা প্রথমে বলতে চায় না, কিন্তু পেটে একটা গুঁতো খেয়ে সঙ্গীতের নাম ধাম গড় গড় করে বলে গেল। নয়ন বললে, মনে থাকবে, ভুলবো না। এখন বল, বৈষ্ণব ঠাকুর পড়ে গেলে নিজে তুই ক ঘা বাড়ি দিয়েছিলি? 5-7 ঘা হবে বোধ হয়। আচ্ছা, 5-7 ঘাই সই। এবার ঠিক তেমনি করেই শো, যেমন করে বৈষ্ণব ঠাকুরকে শুয়ে থাকতে দেখলাম। দাদা ভাই, এগিয়ে এসো। ওই খেটে দিয়ে 5-7 ঘাই সাবার করাই চাই, কিন্তু দেখব কেমন হাতের জোর। তুই বেটা দেরি করিস না যেন, শুয়ে পড়। বলেই তার কান ধরে টেনে রাস্তায় বসালে এবং নিজে সে শোবার পূর্বেই প্রচণ্ড গোটা 2-3 লাথি পিঠে মেরে পথের ধুলোর পরে লুটিয়ে দিলে। দেরি করো না দাদা ভাই, মাথা তাক করে বারো, 2-3 ঘাড় বেশি লাগবে না। নয়নদার গলার স্বর গেল বদলে, চোখ মুখ যেন আর কার। চেহারা দেখে গায়ে কাঁটা দিলে। নতুন খেলা শুরু করব কি? ভয়ে হাত পা কাঁপতে লাগলো। কাঁদো কাঁদো হয়ে বললাম, আমি পারবো না নয়নদা। পারবে না? তবে আমি শেষ করে দিই। না নয়নদা, না মেরো না। কিন্তু লোকটা লাথি খেয়ে সেই যে শুয়ে পড়েছিল আর নড়ে চড়েনি, প্রাণ ভিক্ষেও চায়নি, একটা কথা পর্যন্ত বলল না। চলো ওরে বেঁধে নিয়ে থানায় ধরিয়ে দিগে। থানায়? পুলিশের হাতে? হ্যাঁ, ও যেমন মানুষ মেরেছে, তারাও তেমনি ওকে ফাঁসি দিক। যেমন কর্ম তেমনি ফল। ওরে ওরে ওঠ, বেটা মরে গেল নাকি? যে দুর্বল সিং, 2 দিন হত পেতে 1 মুঠো অন্নও নেই, আবার পথে এসেছে লোক ঠেঙাতে। যা বেটা, দূর হ, উঠে ঘরকে যা। সে কিন্তু তেমনই রইল পড়ে। নয়ন তখন হেঁট হয়ে তার নাকে হাত দিয়ে বললে, না, মরেনি, অজ্ঞান হয়ে আছে। জ্ঞান হলে আপনিই ঘরে যাবেন। চলো দাদা, আমরাও ঘরে যাই, অনেক দেরি হয়ে গেল। ঠাকুমা ভাবছে। কেন ছেড়ে দিলে নয়নদা? পুলিশে ধরিয়ে দিলে বেশ হতো। কেন দাদা ভাই? বেশ ফাঁসি হয়ে যেত। খুন করলে ফাঁসি হয়, আমাদের পড়ার বই লেখা আছে। আছে নাকি দাদা? আছে বই কি? চলো না, বাড়ি গিয়ে তোমাকে বই খুলে দেখিয়ে দিব। বলো কি দাদা, একটা মানুষ মারার বদলে আর একটা মানুষ মারা? হ্যাঁ তাই তো, সেই তো তার উচিত সাজা। আমরা পড়েছি যে। কিন্তু সব উচিতই যে সংসারে হয় না দাদা ভাই। কেন হয় না নয়নদা?
বোধ হয় জগতে সবাই ধরিয়ে দিতে পারে না বলে। কেন যে পারে না, কেন যে মানুষ এ অন্যায় করে, সে তত্ত্ব সেদিনও জানিনি, আজও না। তবু এই কথাটাই ভাবতে ভাবতে খানিকটা পথ চলার পরে জিজ্ঞাসা করলাম, আচ্ছা নয়নদা, ওরা ফিরে গিয়ে আবার তো মানুষ মারবে? না দাদা, আর মারবে না। আমি বেঁচে থাকতে এ কাজ ওরা আর কখনোই করবে না। জবাবটায় বেশ প্রসন্ন হতে পারলাম না। ফাঁসি হয়েছিল আমার মনোপুত। বললাম, কিন্তু ওরা বেঁচে তো গেল, শাস্তি তো হলো না? কি জানি, হবে হয়তো একদিন। আমি তো এর উত্তর জানি না দাদা ভাই, তোমার ঠাকুরমা জানে। তুমি বড় হলে তাকে একদিন জিজ্ঞাসা করো। আমার কিন্তু বড় হবার সবস্যইও না। বাড়িতে পা দিয়েই সমস্ত বিবরণ, শুধু হাত পা কাঁপার অবান্তর কথাগুলো বাদ দিয়ে অঙ্গ প্রত্যঙ্গের যথোচিত সঞ্চালনে আমাদের ঠেঙাড়ে বিজয় কাহিনী বর্ণনা করে ঠাকুরবাকে সবিস্তারে বুঝিয়ে দিলাম গরু কিনতে গিয়ে আজ কি কাণ্ড ঘটেছিল। আগাগোড়া মন দিয়ে শুনে তিনি কেবল একটা নিঃশ্বাস ফেলে আমাকে বুকের কাছে টেনে নিয়ে স্তব্ধ হয়ে রইলেন। নয়ন এতক্ষণ চুপ করে শুনছিল। আমার বলা শেষ হতে টাকা 5টি ঠাকুরমার পায়ের কাছে রেখে বললে, গরুটা এমনিই পেলাম, তোমার টাকা তোমার কাছেই ফিরে এলো দিদি। না নিলেন পিসিমা, না নিলেন তোমার মেজ বউয়ের ভাইদের দলপথে। দেখা হলে মেজ বৌমাকে জানাবো, কিন্তু ও টাকা আমিও নেব না নয়ন। ও তোর ঠাকুরের ভোগে লাগাগে যা। কিন্তু একটা কথা আজ তোকে বলি নয়ন, এখনো তেমন বষ্টম হতে তুই পারলি নে। কেন দিদি? তারা কি টাকা বাজিয়ে লোক ভোলায়? ধর যদি লোভ সামলাতে না পেরে ছুটেই আসতো, তাহলে আরো গোটা 5-6 মরত। তাতে নয়নের পাপের ভরায় কতটুকুই বা ভার চাপতো দিদি। ঠাকুরমা চুপ করে রইলেন। এই ইঙ্গিতের অর্থ জানেন তিনি, আর জানে নয়ন নিজে। কিন্তু সেও আর কিছু বললে না। দূর থেকে তাকে ভূমিষ্ঠ প্রণাম করে টাকা 5টি মাথায় ঠেকিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল।